আমি আমি আসলে প্রথমেই জনাব এম এ আজিজ আপনার কাছে যেতে চাই। আজিজ ভাই, লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম, সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে। সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে তারা কাজে লাগাতে চান। ডক্টর ইউনূসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে? মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের এক ধরনের সমঝোতা হয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে। একটা গুজব আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই? ধন্যবাদ আপনাকে। লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন, আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন। 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, দ্বিপাক্ষিক কথা হয়েছে, এখানে তৃতীয় ব্যক্তি ছিল না। সুতরাং এটা আমরা অনুমান করতে পারি, হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি। যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো ব্যবহার করা হতে পারে, এটা বলেছে আপনার আপনার বিএনপির আপনার স্পোকসম্যান, তিনি বলেছেন। তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক, তাকে কিন্তু ব্যবহার করা যায়। আজিজ ভাই একটু পরিষ্কার হয়ে নি, মানে বিএনপির স্পোকসপারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনূসকে বিএনপি কাজে লাগাতে পারে, তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করব? মানে কোন সূত্র? না, সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে 2 জন ব্যক্তি রুদ্ধদ্বার বৈঠক করেছে, সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন, নাইলে বললেন আমি তাও ধরে তা ধরে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনূস সাহেব তার ক্ষমতায় থাকছেন না, তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট শোনে, সুতরাং তাকে তো ব্যবহার করাই যায়। তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সময় 6 তলায় হাঁটায় উঠায় লিফট বন্ধ করে, তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ, তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি, কারণ তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে। এখন অন্তর্বর্তী কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান, তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব, যে সাহায্য চান, কিন্তু কেউ সাহায্য করে না, কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোনো দেশই আস্থা রাখতে পারে না, এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না, কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই। সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই, সেই প্রসঙ্গে আমরা আসবো। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন? না, আমার তো মনে হয় না। তাহলে মানে বিএনপির স্পোকসপারসন যখন এই কথা বললো, তাহলে এইটার মানেটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি কাজে লাগাতে পারে? আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না। ওকে, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনই প্রকৃতির মানুষ, আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে যা মনে চায় তাই করতে থাকবে, সে কারো কথা শোনে না। মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, সে বলেছে, ডাইরেক্টলি বলেছে, একটা টেলিভিশনে আমার সামনে বলেছে, উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, কোনো উত্তর দেয় না, সবাইকে ডেকে নেয়। বিএনপি তাহলে মোটামুটি ভাবে একজন আজ্ঞাবহ প্রেসিডেন্টই চায়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তার কথা শুনবেন না। না, আজ্ঞাবহ বলছে না, কারণ বিএনপি তো তার 31 দফার সংস্কারে তো বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে, হয়তো চাইবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায়, সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিতে হবে। সুতরাং এটা তো তাকে অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা কি কাজ? না, তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে,
ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়ক, হেড অফ স্টেট, বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো, বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো, সেটা হতে পারে। তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না। দ্বিপাক্ষিক আলোচনায় আমরা অনুমান করতে পারি। আজিজ ভাই, আমি আসলে আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে, অনেক আগে থেকেই আর কি, গত 15 বছরে শেখ হাসিনা যখন তার এই, আমি কি বলবো, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায়, যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির তিনি যখন ধ্বংস করতেছিলেন, আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য। আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইলো যে বিএনপির স্পোক্সপারসন যখন ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে, এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটার জের ধইরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো আমরা পরে আসবো, তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনূসকে কাজে লাগানো যেতে পারে? এইদার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই, আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন। অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান, আমরা যখন আসবো। এইদার ওয়ে বিএনপির মেসেজটা তো তাই না, নাকি আসলে কি আপনি কি? না সেটা আমরা জানি না তো কি মেসেজ। তবে আমি এইটা বলতে পারি, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি, কাল বেলাতে ছাপা হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ, সুতরাং তাকে ব্যবহার করা যায়, সে দেশের স্বার্থে কাজ করতে পারে। আমি এটাই বুঝাইতে চাইছি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না, এবং ব্যবহার মানে কি, এটা তো খুবই দুর্ব্যবহার করলো, খুবই দুর্ব্যবহার করলো। লিফট বন্ধ করে 6 তলা উঠালো। আমি তখনই আমি লিখেছি, তখনও তার পক্ষে আমি স্ট্যান্ড নিয়েছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে খুব নরম স্বৈরাচার। তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না, আমার কাছে এটাই মনে হচ্ছে। লন্ডন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নরম স্বৈরাচার। এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসব, কিন্তু আমি জনাব আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই। জনাব আজাদ মজুমদার, আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি, যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি? প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ, প্রধান উপদেষ্টার যত বার্তা, প্রধান উপদেষ্টা যে সরকারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সেকশনের কাজটা একটু যদি বলেন আপনি। না, আমি আপনার ডেফিনেশনে একটু ভুল আছে। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব না। ওকে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, রাইট, ওকে, জি, প্রেস সেকশনে কাজ করেছি। জি, এটা কাজ কি প্রধান উপদেষ্টার কাজ, বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন, সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা, এটাই আমি মনে করি মোটা দাগে প্রেসিং এর কাজ। সেটা কি শুধু প্রধান উপদেষ্টা, না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের, বা সরকারের অন্যান্য অংশেরও, নাকি প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন, তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি এই উপদেষ্টা পরিষদ সম্পর্কিত, আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে। এটার মধ্যে আমরা অন্যরকম কিছু দেখি না। তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে, কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে, সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা, সে ব্যাপারে তো আর কাজ করে না, তাই না? না, আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন। এখানে পিক এন্ড চুজের কোনো ব্যাপার নেই। এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন, কারণ আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি, এটা খুব স্বাভাবিক জিনিস, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন।
তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন। আমাদের সরকারের যেহেতু জনবল কম, বা আমাদের সরকারের আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমি একটু শেষ করি প্লিজ। রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে, তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে। আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে। খুব স্বাভাবিক কারণেই আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন, কিন্তু মানুষ জানতে পারছেন না। সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি, তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে, এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার। জনাব মজুমদার, এটা পরিষ্কার। আমি আপনাকে আমি পিক এন্ড চুজটা কি বলেছি সেটা আবার বলি। আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন, আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি, 22 জন উপদেষ্টা রয়েছেন। 3 জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন, 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায়, এবং 1 জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায়। এই যে 22 যোগ 3 যোগ 25 যোগ 6 31 আর 32, এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন, তাই না? সবার কাজ তো সবসময় করতে পারেন না, যত অনুরোধই করুন, যত অনুরোধই যে করুন। ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাতে। ধরেন 20 জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন, আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার, তাই তো? না, আমরা চেষ্টা করব 20 জন উপদেষ্টাটাই নিতে। আমরা 20 জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান, তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেষ্টাটাই পর্যায়ক্রমে। এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন, আগে পরে করেন, যে এটা আগে করবেন? যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা, তারটা আগে করব, সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা, তারটা আগে করব, আসিফ মোহাম্মদ এরকম আমরা কাজটাকে গ্রেডিং করি, যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়, কাজটাই হলো মুখ্য। কাজটা মুখ্য। সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন? ধরেন আমি উপদেষ্টা হলে তো আমি সারাক্ষণ আজাদ, আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে থাকতাম যে আমারটা সামনে আনেন। আপনারা এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাইছি। এটা আমরা আমাদের জাজমেন্ট, আপনাদের জাজমেন্ট, আমাদেরও তো একটা জাজমেন্ট আছে, কোনটা মুখ্য। আপনাদের অবশ্যই আমাদের জাজমেন্ট আছে। আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে, আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে, উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন, আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি। ফ্যান্টাস্টিক। এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন, আপনারা এবং প্রধান উপদেষ্টা আপনার সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন, সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন, সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন? না, আমরা মনে করেছি যে এটা প্রয়োজন, এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত। আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না। অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এ কাজ করতেন, আমার কোনো সন্দেহ নাই, এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমরা খুবই প্রফেশনালি আমরা নিজেরা বার্তা তৈরি করি, সেই বার্তা আমরা সাথে সাথে ডিসেমিনেট করার চেষ্টা করি। পাশাপাশি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না, আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারি। এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে। আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করি। দুইটা প্রশ্ন আমি একটু বোঝার জন্য, দুইটা শেষ প্রশ্ন। আপনারা এগুলি করতেছেন, এগুলি আমি দেখতেছি, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো এগুলি। দুইটা প্রশ্ন। এক হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে, এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন, তাই তো? একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায়, প্রেস উইং তো খুব স্বাভাবিকভাবে তার সাথে বাইরে, এই বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি। ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই, এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল? এটা রাষ্ট্রীয় সফর। এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে উন্নীত কিভাবে করা হলো, মানে এটার ক্রাইটেরিয়াটা কি? আমাদেরকে ব্রিটিশ হাইকমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটিশ হাইকমিশনার এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন, আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি
এর মধ্যে? অবশ্যই দেখেছি, অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি। সেখানে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? স্ট্যাটাস কিরকম? আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের জাতীয় উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? সেটা আপনার কোথায় দেখা? জুনিয়র মিনিস্টার না, সেটা আমি আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন। জি জি, আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে, সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার সাথে অ্যানাদার জুনিয়র মিনিস্টার, আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে। তারপরে প্যাসিফিক বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার। একটা ক্যাবিনেট মেম্বারের সঙ্গে দেখা হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের, একটা ক্যাবিনেট মেম্বার, একটা ক্যাবিনেট রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় সফরের প্রটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে। যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন, যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে, তাদের সাথে ওনার দেখা হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি জনাব আজম মজুমদার, আপনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, আপনি যাদের নাম বলেছেন, আপনি লন্ডনে গেলে তাদের সাথে আপনারও দেখা হইতো। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যাদের নাম আপনি বলেছেন তাদের সাথে আপনারও দেখা করা, বৈঠক করা সম্ভব হইতো। আমার এটা ৭ম বারের মতো আমি লন্ডনে গেছি, এর আগে ৬ বার আমার এনাদের কারোর সাথে দেখা হয়নি। কারণ আপনি দেখা করতে চান নাই? না, আমি দেখা করতে চাইলেও দেখা হতো না। বিষয়টা আপনি যত সরলীকরণ করছেন আমার কাছে মনে হয় না বিষয়টা অত সরল। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা আবার একটু আজিজ ভাইয়ের কাছে যাই। জনাব আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার? বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে, এইটা না করলে আমরা আন্দোলন করব, এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না? আমরা কি এইটা দেখি না? আমি এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম, এটার আচরণ দেখে মনে হয়। আর আজাদ মজুমদার সাহেব যে লন্ডনে বললো সরকারি সফর, না, আমরা আজাদ মজুমদারের কথা পরে আসি। মানে আপনি কিভাবে এনসিপি আর জামায়াত ক্ষমতা আসে আপনি এরকম করে আপনি বলেন? আমি তো দেখি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সবকিছু প্রভাবিত করতেছে। বিএনপি, হ্যাঁ, বিএনপি তো করতেছে তো এটা। আপনি সচিবালয়ে দেখেন, হ্যাঁ বিএনপি করতেছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে। এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত লোক, তিনি একদিনও এদেরকে লেখাপড়ার কথা বলে না। অটোমেশনের যুগ, বিজ্ঞানের যুগ, এই 8টা ব্যাচ কিন্তু ধ্বংস হয়ে গেল। এই জাতি আপনি দেখেন, এই ছাত্ররা এখন সরকার চালানোর ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত নাই। এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো, আবার ইলেকশনে ঢুকে। আজিজ ভাই, এগুলি খুব জেনারেলাইজড কথা। ছাত্ররা এখন সরকার চালানোয় ব্যস্ত, লেখাপড়ায় নাই। ছাত্রদের মধ্যে মাত্র 2 জন উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা। জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা 2 জন থাকতে পারবে না সরকারে? না, সরকারে থাকতে পারবে না তা না, কিন্তু সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয়, 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াতে হয়, এই ধরনের আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি, ওইখানে একটা রেড কার্পেট, মানে এটা বলতে রেড কার্পেট, একটা জায়গার মধ্যে ভদ্রমহিলারা ভদ্রলোকরা নামবেন, পায়ের মধ্যে কাদা লাগবে, অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে, সেখানে একটা জিনিস বসানো হয়েছে, সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে। এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায়? না, মহাভারত অশুদ্ধ হয়েছে। আপনারা এই ঘটনা 8 মাস আগে, রাজেশ ভাই, প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে, এটাকে খুব ভালো উদাহরণ। এখন শোনেন না, ঠিক আছে, ভালো হতেন না। এই যে কয়েকদিন আগে দেখেন, ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী, আপনি খেয়াল রাখবেন, স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং, ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে
এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না। আমার মনে হয় আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন, আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাতেছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে, এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয়, ইলেকশন পিছিয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণও মনে হয় তিনি সুবিধা পাইলেই ইলেকশন পিছিয়ে দিবে, ইলেকশন দিবে না। কোনোদিন এরকম মনে হয় না আজিজ ভাই, এটা বিএনপির প্রপাগান্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে আর কেমনে বলবে, মানে কনসিস্টেন্টলি বলে আসছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ইলেকশন হবে। আমি বলছি ডিসেম্বর থেকে, আমি বলছি বলেন তো, প্রথম শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। যদি কেউ একমত না হয় নির্বাচনে যাব, ওয়েবসাইটে দেব, যাবে তো। আমি যাবে আপনার কাছে বলছে আলাদাভাবে, আমার কাছে আলাদা করে বলা দরকার নাই, আমি আলাদা করে কারো কাছে শোনেন, আমি শোনেন না, আপনি বলেন না, শোনেন। এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে, এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটা রাজনৈতিক আপনারাই তাপদাহ, আপনারাই বৃষ্টি, এই প্রবলেমটা সৃষ্টি করছেন আপনি, প্রবলেমটার সলিউশনও দিতেছেন আপনি। আমি তো কোনো প্রবলেম দেখি নাই, রাজনৈতিক অঙ্গনে কোনো প্রবলেম ছিল না, টক শোতে প্রবলেম ছিল, কারণ আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ডক্টর ইউনূস ইলেকশন দিবেন না। নো, ডক্টর মোহাম্মদ ইউনূস টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে, এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে, কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি বাট ইত্যাদি, এছাড়া কোনো শর্ত নাই, নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আজিজ ভাই, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অন্যায় হইতেছে। তিনি বাট দিয়ে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করে, যতটুকু সংস্কার করে আমরা ততটুকু সংস্কার দিয়ে নির্বাচনে যাব, সংস্কার যদি না করে তাইলেও আমরা নির্বাচনে যাব। কোনোভাবেই জুনের পরে উনি যাবে, আমি একটা কথাতেও এটা আমি বুঝি নাই। আপনি কেন বুঝছেন সেটা আমারে বলেন। প্রথমে আমি বলি এই জায়গা ছিল, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। আমাদের প্রেসিং উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাক্টিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাত্রেবেলা প্রেস দিয়ে কয়ে গেল ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, এটা লাগাই দিল, এই যে এখান থেকে আর সরতেছে না। এখন ওইটার ইউনূস সাহেব সুযোগ পাওয়া গেছে। আপনি বলেন তো, উনি এই যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তারপরে বিচার এবং সংস্কার, এটা যদি মানে শব্দটা কি হয়েছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন। উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারছে, না বিচার 50 বছর লাগবে। আরে বিচার এবং সংস্কারের কথা তো উনি তো বিচারটার একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেটা তো চার্জশিট, এজাহার, এটা দিয়ে তো আপনি, কারণ বিচারের তো কতগুলি ধাপ আছে, আপনি ট্রাইব্যুনালে যাবেন, এপিলেট ডিভিশনে যাবেন, তারপরে এটা শেষ হবে। তো আপনি বিচারের সাথে আপনার লিংক আছে, আপনি বলতে পারেন। তাহলে আপনি বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা পর্যাপ্তটা কি? আমি তো 10 মাসে একটি বিচারের চার্জশিট দিতে পারছে। উনি যতগুলো কেস আছে তো 50 বছর লাগবে ওনার বিচার করতে। উনি তো বলেন না বিচার শেষ করতে হবে, উনি কখনোই বলেন না বিচার শেষ করার কথা। আজিজ ভাই, পর্যাপ্ত বলছে, পর্যাপ্ত সংখ্যা, পর্যাপ্ত শব্দের অর্থ আছে। পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না, পর্যাপ্ত মানে ভাই আমি বলি, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না। এখন তো মাত্র একটা এজাহার হয়েছে। এই মামলাগুলি বিভিন্ন রকম মামলা আছে, সবগুলি মামলার কিছু কিছু জায়গায় বিচারটা শুরু হওয়াটাই হলো পর্যাপ্ত বিচার। তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই, কখনোই বলে নাই। মানে এটা আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন, কারণ উনার বেশি মনে থাকে, কিন্তু আমার যতদূর মনে আছে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব, কখনোই বলে নাই। না, সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে, প্রস্তুতি ছাড়া নির্বাচন না, প্রস্তুতি কে করবে? উনিই তো প্রস্তুতি নিবে, উনি বলবেন না নির্বাচন কমিশন প্রস্তুতি নিবে। আমি আপনাকে বলি বিএনপির যে নির্বাচন আছে, ভাই আমার অজ্ঞতা মাফ করবেন, খালি আমি আপনাদের বলি এই যে সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির 31 দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি। আপনি আবার দেখেন 31 দফার মধ্যে 6 বা 7 নম্বরে আছে, এটা সবচেয়ে বড় দাবি যে এইটা চেঞ্জ করে, বর্তমান নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নির্বাচন কমিশন চেঞ্জ করে, তারপর একটা সংস্কার করে, তারপরে নির্বাচন দিতে হবে, সবকিছু শেষ করে তার আগে নির্বাচন অর্থবহ হবে না। এটা 31 দফার মধ্যে আছে, আপনি দেখেন ভাই আবার।
ঠিক আছে, বিএনপি পাওয়ারে আসবে, এখন বিএনপি নিয়ে পড়াশোনা করি তো আমি কইলে ঠিক আছে 10 মাসে কোন সংস্কারটা ম্যাটেরিয়ালাইজ আপনাদের জন্য পারে নাই ভাই, কি আপনাদের জন্য পারে নাই, আবার কেন পারে নাই? প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে, না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। আহা, সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। দিবে, এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে কানে কানের কথা আমি শুনি না ভাই, না প্রকাশ্যে না, প্রকাশ্যে যদি তবে কিন্তু দিয়ে বলছে, ওনার সব জায়গায় নাটাই ওনার হাতে, নাটাই ওনার হাতে। উনি যখন কনভিন্স হবে তখন নির্বাচন হবে, তার আগে হবে না। ভাই আপনাদের নাটাই যে কত হাতে, আজিজ ভাই আপনি অনেক বেশি খেয়াল রাখেন, আপনি গুরুজন মানুষ, আপনি দেখেন ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের। এই অ্যাটর্নি জেনারেল কে? শোনেন আমি বলি, এই যে ঐক্যমত্য কমিশনে বসে, হ্যাঁ, এই যে আমি আগেও আবার রিপিট করি, মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, উনি ওখানে কথা বলেন না, বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল, কেউ একমত হলো না, এরপর প্রশ্ন করলে মিটিং মৃদু হাসে। আপনি কি সরকারের মধ্যে একটা সরকার প্রধান চান? শেখ হাসিনা এসে ধমক দিয়ে উড়াই দিবে যাদের আমি আমাকে প্রশ্ন করছিলাম কবে পেঁচায় পেঁচায় ধরেন কেমনে সেগুলি জানি, তারপরে 10 বছর ধরে দাওয়াত দিবে না, যুক্তিই দিবে না, এরকম চান? না না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুপার অ্যাকোমোডেটিভ, সবার কথা শুনতেছেন, সবার কথা হাসতেছেন। না শুনতেছে, মান্না ভাই সম্পর্কে শেখ হাসিনা বলছে মাহমুদুর রহমান মান্না জুড়ে দিল কান্না, তখন খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ না, তখন তো তাক তো তারাই দিছি, এই জন্য তারাই দিছি, তাহলে ইউনূসকেও তারাইতে হবে, তাছাড়া তো উপায় না। কিন্তু ইউনূস সাহেব আসলে দোষটা কি করছেন এটা আমি ভালো বুঝতে পারতেছি না আজিজ ভাই। দোষটা হলো উনি কথা বলে না, উনি অ্যাকাউন্টেবল না, উনি জবাবদিহিতে করে না, আচ্ছা এই জন্য ওনার দোষ। ওকে, উনি তো রাজনৈতিক দলকে ডাকে, তাদের কথা শুনে উনি কথা বলে দেয়, আগে কথা শুনে কিন্তু উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, কেন গেলে উত্তর দিবে না? উনি কুইজ কোশ্চেন দিয়ে সংবিধান সংশোধন করে, সব সংশোধন কমিশন করে, কুইজ কোশ্চেন দিয়ে। এই যে এটাও একটা প্রচার প্রপাগান্ডা আছে ভাই, কুইজ সংস্কার করে না। আজকে 4 দিন সবার সাথে কথা উনি শুনতেছে, বইসা রয়েছে, টেলিভাইজ হইতেছে, এইটা আপনি কুইজ দিয়ে কি এটা করে ফেলছে? উনি তো কথা বলে না, উনার কথা বলা দরকার কি? উনি তো উনার যারা বোঝে কেন বলবে না? উনারই বলতে হবে। সকল ক্ষমতা আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশে হেড অফ গভর্নমেন্টের হাতে। উনি কথা না বললে সমাধানটা আসবে কোথায়? উনি কথা বলেন না কিনা আমার কাছে মনে হয় যে উনি কথা বলেন, উনার হয়ে উনার প্রেস উইং আছে কথা বলার, উনার বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কথা বলেন।